কম্পোজিট কণার উদাহরণ কি? সো এটা অ্যান্সার করার জন্য প্রথমত আমাদের বুঝতে হবে আগে কম্পোজিট কণা অ্যাকচুয়ালি কী। সো কম্পোজিট মানে তোমরা অনেকটা চিন্তা করতে পারো যে কমপ্লেক্স কমপ্লেক্স কণা। সো কণা বা পার্টিকেল এসব তো আমরা আগে থেকে পরিচিত এগুলোর সাথে। সো আমরা কেমিস্ট্রিতে পার্টিকেল হিসেবে কাদের চিনি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সো এই সকল জিনিসগুলো হচ্ছে কি পার্টিকেল। সো এই যে পার্টিকেলগুলো আমি লিখলাম এগুলো হচ্ছে তোমার কি সিম্পল পার্টিকেল। সো সিম্পল এবং কমপ্লেক্স এগুলোর মধ্যে পার্থক্য কি? সিম্পল পার্টিকেল আমরা তাদেরই বলবো যেই পার্টিকেলটা একটাই মাত্র উপাদান দ্বারা তৈরি। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা যদি বলি তখন আমরা সেই ইলেকট্রন বলতে একটাই ইলেকট্রন আমরা বুঝি, প্রোটন বললে একটা প্রোটনই বুঝি। সো যেই কোয়ান্টিটিটা বা যেই সত্তাটা তোমার একটা মাত্র উপাদান দ্বারা তৈরি সেটাকে আমরা বলি সিম্পল কণা। এবং কম্পোজিট বা কমপ্লেক্স কণার উদাহরণ হচ্ছে তোমার ডিউটেরন, কারণ ডিউটেরন হচ্ছে হাইড্রোজেনের একটা কি আইসোটোপ। এখন এটার ভিতরে তোমার কি শুধুমাত্র ইলেকট্রন আছে? না, একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে এবং একটা নিউট্রন সহ কিন্তু আছে এখানে। তার মানে কম্পোজিট কণার উদাহরণ কি ডিউটেরন। 100 মিলি 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে বিদ্যমান সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ নির্ণয় করো। মানে এটার যে পরিমাণটা আমরা ওয়েট অ্যামাউন্টে বের করব। সো প্রথমত 1000 ml মানে আমরা বুঝছি আমাদের 1 লিটার দ্রবণ আমাদের এখানে আছে। তার মানে এই যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, এই 5%টা যেহেতু শতকরাতে দেওয়া, আমরা জানি পার্সেন্টেজ হচ্ছে তোমার কনসেন্ট্রেশনের ইউনিট, মানে ঘনমাত্রার ইউনিট কিন্তু পার্সেন্টেজে প্রকাশ করা যায়। সো এই ঘনমাত্রাটা যদি কোনো কিছু বলা না থাকে পার্সেন্টেলে, সো আমরা এটাকে W/B ধরে নিই। তার মানে আমরা বুঝবো এটাকে যে 100 ml দ্রবণে তোমার 5 গ্রাম দ্রব আছে। সো এখানে দ্রব বলতে আমরা কাকে বুঝবো? সোডিয়াম হাইড্রোক্সাইড। সো 100 ml দ্রবণে যদি 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে তাহলে বলো তো 1000 ml কত থাকবে? কত হবে? 5-এর সাথে 10 গুণ হবে। দ্যাট মিন্স 50 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান। সো 50 গ্রাম হচ্ছে অ্যান্সার এখানে। অবস্থাভেদে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে কোনটি? সো অপশানে অনেকগুলো তো ছিল। সো তোমরা যেই জিনিসটা টেস্ট করবা সেটা হচ্ছে কেন্দ্রীয় যেই পরমাণু বা যে কোনো পরমাণুর ক্ষেত্রে টেস্ট করতে পারো যে ওই পরমাণুটার যেই জারণ মান তোমার ওই যৌগটার ভিতরে অবস্থান করে, ওই অবস্থা থেকে তার জারণ এবং বিজারণ দুইটাই ঘটা সম্ভব কিনা। যেমন তুমি যদি চিন্তা করো FeO, এই কম্পাউন্ডটা একটা কি নিউট্রাল কম্পাউন্ড না? কারণ এটার ওভারঅল চার্জ কত কম্পাউন্ডের 0। তাহলে আমরা যদি আয়রনের জারণ মান কত সেটা বের করতে চাই তাহলে কীভাবে বের করব? অক্সিজেন একটা ফিক্সড ধরে নিতে হবে। সো অক্সিজেন যদি -2 ধরো তাহলে আয়রনের হবে তোমার +2। তো আয়রনের যদি +2 হয় তো আমরা তো জানি আয়রনের +2 থেকে +3 হওয়া পসিবল। তাহলে জারণ সংখ্যা বাড়ছে, তাহলে জারণ সংখ্যা বাড়লে এটা কি জারণ। সো এটা জারণ ঘটা বলে। এবং আমরা জানি আয়রন +2 থেকে 0 হওয়া পসিবল। সো +2 থেকে যখন 0 হবে জারণ সংখ্যা কমবে। সো জারণ সংখ্যা কমার যে ঘটনা সেটাকে আমরা কি বলি? বিজারণ। সো যেহেতু তার জারণ বিজারণ দুইটাই ঘটা সম্ভব, এই কারণে সে জারক বিজারক উভয় হিসেবেই কাজ করতে পারে। বাট সেটা কি অবস্থা ভেদে, মানে তুমি কোন কম্পাউন্ডের সাথে এটার রিয়াকশন করাইতেছো, বা যেটা এখান থেকে এটার থেকে ইলেকট্রন নিয়ে নিবে বা ইলেকট্রন তাকে দিবে সেই কম্পাউন্ডটা কি। সো অবস্থা ভেদে জারক বিজারক হিসেবে কাজ করে কি FeO। প্রাইমারি বায়ুদূষক কাকে বলে? সো প্রথমত প্রাইমারি বায়ুদূষকের এক্সাম্পল তোমরা এখানে সিলেক্ট করতে হবে। সো শুধুমাত্র এই জিনিসটাই মনে রাখা লাগবে যে আমরা প্রাইমারি বায়ুদূষক কাদের বলি। বায়ু দূষণকারী কিন্তু অনেক ধরনের গ্যাস আছে, এগুলো তো আমরা জানি, কার্বন ডাইঅক্সাইড বা এরকম অনেক প্রকারের গ্যাস আছে। কিছু কিছু গ্যাস আছে যেগুলা তোমার একটা কম্পাউন্ড থেকে সরাসরি উৎস থেকে নির্গত হয়। মানে হচ্ছে তোমার কোনো একটা রিয়াকশান থেকে সরাসরি ওই গ্যাসটা তোমার নির্গত হয়ে যেতেছে, বা একটা বায়োলজিক্যাল প্রসেস ঘটতেছে, ওই প্রসেস থেকে সরাসরি তোমার ওই গ্যাসটা নির্গত হইতেছে, যেই গ্যাসটা বায়ুদূষণ ঘটায়। তাহলে কোনো গ্যাস যদি তোমার সরাসরি উৎস থেকে নির্গত হয় তাহলে সেই গ্যাসটা হচ্ছে তোমার কি প্রাইমারি বায়ুদূষক। আর যদি সরাসরি নির্গত না হয় অন্যান্য প্রসেসের সাথে, ধরো একটা এমন একটা গ্যাস তৈরি হইলো যেটা অন্য আরেকটা গ্যাসের সাথে রিয়াকশন করে একটা ক্ষতিকর গ্যাস তৈরি করলো। প্রথম যে গ্যাসটা তৈরি হয়েছে সেটা ধরো সেফ বা এতটাও ক্ষতিকর না, বাট সে আরেকজনের সাথে রিয়াকশন করে নতুন যেই কম্পাউন্ডটা গঠন করলো সেইটা হচ্ছে ক্ষতিকর। সো ওইটা তো তোমার সরাসরি উৎস থেকে নির্গত হলো না, সো ওইটা আবার প্রাইমারি দূষক হবে না। বোঝা গেল? সো এটার সালফার ডাইঅক্সাইড এটা হচ্ছে তোমার কি প্রাইমারি বায়ুদূষক। আচ্ছা, মারাত্মক দাহ্য পদার্থ কি? সো এটা ওভারঅল তোমাদের মুখস্থ রাখা লাগবে যে দাহ্য পদার্থ মারাত্মক বলতে তোমার এখানে
কোনটার বেশি পরিমাণ এক্সপ্লোশন ক্ষমতা আছে বা কোনটার বেশি পরিমাণ দাহ্য। সো দাহ্য মানে কি, যেটা বায়ুর সংস্পর্শে খুবই তাড়াতাড়ি রিয়েকশন করে। এলপিজি এটার যেই দাহ্যতা সেটা অন্যান্য যেই তোমার পদার্থগুলো আছে, অন্যান্য যেই সকল গ্যাসগুলো আছে তাদের তুলনায় কম্পারেবলি এলপিজির কিন্তু তোমার যেই দাহ্য ক্ষমতা সেটা বেশি হয়ে থাকে। এবং এলপিজি কী কী নিয়ে গঠিত, এটা মেনলি তোমার প্রোপ্যান এবং বিউটেন, এই গ্যাসগুলোই তোমার মেইন থাকে এটার ভিতরে, এই কারণে এটা খুব বেশি পরিমাণে দাহ্য। ওকে, বায়ুতে সর্বাধিক পরিমাণ বিরাজমান নিষ্ক্রিয় গ্যাস কি? সো এটা আমরা নিষ্ক্রিয় গ্যাসের পার্সেন্টাইল থেকেই আমরা জানতে পারি বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণ বিদ্যমান হচ্ছে তোমার আর্গন গ্যাস। ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে কোনটা? সো ধনাত্মক প্রভাবক হিসেবে আমরা জানি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা ধনাত্মক প্রভাব হিসেবে কাজ করে। আর ঋণাত্মক প্রভাব হিসেবে কাজ করে কে? ফসফরিক অ্যাসিড। সো এই ইনফরমেশনগুলো মনে রাখবে, এটাগুলো এমসিকিউতে আসে। ল্যাবরেটরিতে ব্যবহৃত সালফিউরিক অ্যাসিডের পরিবেশের উপর প্রভাবসমূহের অন্যতম কোনটা? সো অনেকগুলো অপশন ছিল, বাট সেগুলার সবগুলাই ক্ষতিকর মনে হলেও তোমার সালফিউরিক অ্যাসিডের কারণে যেই ক্ষতিকর যেই জিনিসটা সেটা তোমার এখানে ব্যাখ্যা করতে হবে, বা অ্যান্সার সেটাই হবে। সো সালফিউরিক অ্যাসিডের জনিত তোমার পরিবেশের যেই প্রভাবটা সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় সেটা হচ্ছে তোমার কি, মাটির খনিজ উপাদানসমূহের ক্ষয়টা আমরা সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করি। তারপর হচ্ছে তোমার মনোপ্রোটিক অ্যাসিডের উদাহরণ দাও। সো মনোপ্রোটিক এই শব্দটাকে আমরা যদি ভাঙি, এখানে মনো থাকবে এবং প্রোটিক, দুইটা টার্মকে আমরা আলাদা করতে পারছি। মনো এই শব্দটার সাথে আমরা অলরেডি পরিচিত, মনো মানে বোঝায় এক বা সিঙ্গেল। এখানে প্রোটিক শব্দের অর্থ হচ্ছে প্রোটন। সো প্রোটন মানে আমরা জানি H+। সো মনোপ্রোটিক মানে হচ্ছে যে সকল অ্যাসিড একটা মাত্র H+ কোনো একটা কম্পাউন্ডের সাথে রিয়েকশন করার সময় একটা মাত্র H+ লুজ করে, সেটাকে আমরা বলি মনোপ্রোটিক অ্যাসিড। সো মনোপ্রোটিক অ্যাসিডের এখানে যে এক্সাম্পলটা আছে HClO4, এটা বাদে বাকি যেগুলো তোমার প্রশ্নের ভিতরে ছিল, অপশনে যেগুলো ছিল সেই সবগুলাই মনোপ্রোটিক না, ডাইপ্রোটিক, ট্রাইপ্রোটিক, সালফিউরিক অ্যাসিড, তারপরে ফসফরিক অ্যাসিড, এসব জিনিসগুলো আর কি। এবং ওইটার ক্ষেত্রে দেখতেই পারলাম যে আমরা এটা একটা মাত্র হাইড্রোজেন রিলিজ করবে না, একের অধিক রিলিজ করলে সেটা আর মনোপ্রোটিক থাকবে না, ডাইপ্রোটিক, পলিপ্রোটিক ওই ধরনের ক্যাটাগরিতে চলে যাবে তখন। যে বিক্রিয়া দ্বারা সদৃশপূর্ণ উচ্চতর অ্যালকেন উৎপন্ন করা হয় তার নাম কি? এটা আমরা জানি উডস বিক্রিয়া, মানে এখানে উচ্চতর অ্যালকেন তৈরি করার একটাই রিয়েকশন আমরা মোটামুটি আমাদের বইয়ে পড়ছি, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নেই এবং সেটাকে যদি আমরা উডস রিয়েকশনের মাধ্যমে বা উডস রিয়েকশনে যে প্রভাবকগুলো আমাদের প্রয়োজন হয়, ড্রাই ইথার এবং সোডিয়ামের উপস্থিতিতে, সোডিয়াম এবং ড্রাই ইথার, সো এইটা দ্বারা যদি আমরা রিয়েকশন করি তাহলে আমাদের হয় কি, এই অ্যালকাইল হ্যালাইডের হ্যালাইড পার্টটা ভেঙে যায় এবং দুই অণু অ্যালকাইল হ্যালাইড একজন আরেকজনের সাথে রিয়েকশন করে তোমার প্রোটন যেই তোমার কার্বনের যেই সংখ্যা অ্যালকেনের সেটা বেড়ে যায়। এখানে যদি তোমার ধরো X কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড হইতো, তাহলে এখানে তোমার 2X কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত হবে। সো অবশ্যই কার্বন সংখ্যা বেড়ে গেছে যেহেতু, এই কারণে এই শব্দ এটাকে উচ্চতর এরকমভাবে বলা হয়। ওকে, পৃথিবীর ওজোন স্তরের ক্ষয় হলে তার পরিণতি কী ঘটতে পারে? এটা আমরা সবাই জানি, ওজোন স্তর ক্ষয় হলে কী হবে, ক্ষতিকারক যে ইউভি রেডিয়েশনগুলো সেগুলো আমাদের পৃথিবী পৃষ্ঠে সহজে চলে আসতে পারবে। সো ইউভি রে এই জিনিসগুলো কিন্তু ত্বকের ক্যান্সারের জন্য কিন্তু দায়ী হয়। সো এটা হচ্ছে অ্যান্সার। যে ভারী ধাতুর কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয় তার প্রতীককে, আর্সেনিকের কারণে আমরা জানি ব্ল্যাক ফুট ডিজিজ হয়। সো ওই আর্সেনিকের প্রতীকটা তোমাকে লিখতে হবে AS, বা অপশনে তোমার AS যেটা সেটা দেখাবো। মোটরযানে ব্যবহৃত সিএনজিতে বিদ্যমান মিথেন গ্যাসের শতকরা পরিমাণ কত? সো মিথেন গ্যাসের পরিমাণ কত এটা বললে তোমার অ্যান্সার কিন্তু দুই ধরনের হতে পারে। সো মিথেন গ্যাসের পরিমাণ কিছু কিছু জায়গায় 90 থেকে 95% বলা থাকে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু তোমার 95 থেকে 99% দেওয়া থাকে। সো 90 থেকে 95 যেই ভ্যালুটা দেওয়া থাকে সেটা অ্যাকচুয়ালি তোমার ওভারঅল পুরা বিশ্বের যদি আমরা চিন্তা করি এটা একটা অ্যাভারেজ ধরা হয় 90 থেকে 95। কিন্তু বাংলাদেশের যে পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের পার্সপেক্টিভে তোমার মিথেনের পরিমাণটা সিএনজিতে একটু বেশি পরিমাণে থাকে, সেটা হচ্ছে 95 থেকে 99%। এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? সো কোয়াইট ইজি,
এসটিপিতে মোলার আয়তন 22.4 লিটার, অথবা অন্য কোনো ইউনিটে যদি দেওয়া থাকে, ধরো মিটার কিউবে দেওয়া থাকলে 22.4 × 10⁻³ মিটার কিউব। অপশানে যেটা থাকে সেটা দেখাবো, যেহেতু লিটারে আছে 22.4 লিটার হবে। FeCl3 দ্রবণের সাহায্যে শনাক্ত করা যায় কি? সো FeCl3 এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটা রিয়াকশান। ফেরিক ক্লোরাইডের সাহায্যে আমরা শনাক্ত করি ফেনল। সো ফেনল যখন ফেরিক ক্লোরাইডের সাহায্যে তুমি রিয়াকশান করাও, সো রিয়াকশান তো আমাদের জানার দরকার নাই, বাট আমরা একটু মনে রাখবো যে কী রিয়াকশানটা ঘটে এখানে। ফেনল যখন ফেরিক ক্লোরাইডের সাথে রিয়াকশানে পার্টিসিপেট করে, তখন এখানে একটা কমপ্লেক্স তৈরি হয় বা জটিল যৌগ তৈরি হয়। তো সেই জটিল যৌগের ভিতরে তোমার এখানে রঙিন জটিল যৌগ তৈরি হয়, কারণ এই আয়রনটা হচ্ছে অবস্থান্তর মৌল। সো এই অবস্থান্তর মৌলটা একটা জটিল যৌগ তৈরি করে ফেনোলিক কম্পাউন্ড, বা এখানে একটা ফেনক্সাইড একটা কম্পাউন্ড তৈরি হবে। সো এই কম্পাউন্ডের নাম তো আমাদের জানা রাখার দরকার নাই আপাতত। সো ফেরিক ক্লোরাইড এটা তোমার ফেনল এর পরীক্ষা করার জন্য বা ফেনল শনাক্তকরণে ইউজ করা হয়, এটা আমাদের জানা রাখা রাখবে। ওকে, শুষ্ক কারক বা নিরোধক পদার্থ হিসেবে বা নিরোধক পদার্থ উভয় হিসেবে ক্রিয়া সম্পাদন করে, মানে একই সাথে শুষ্ক কারক এবং নিরোধক। সো নিরোধক মানে হচ্ছে তুমি কোনো একটা জিনিস থেকে পানি বের করে ফেলবা, সো এই জিনিসটারে আমরা কি বলি? নিরোধক পদার্থ। এবং শুষ্ক কারক, তো এখানে শুষ্ক কারক মেবি অ্যাকচুয়ালি তোমার এখানে পানি যুক্ত করা এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা করতেছে, যে পানি বেরও করে ফেলতে পারে, আবার ক্ষেত্র বিশেষে তোমার পানি কি, আচ্ছা সরি, আমরা তো জানি যে শুষ্ক মানে হচ্ছে পানি বের হয়ে যাওয়া, তার মানে এখানে হবে না, এখানে বা শব্দটা হবে, এই কারণে এটা কনফিউজিং লাগতেছিল আমার কাছে। সো শুষ্ক কারক বা নিরোধক পদার্থ হিসেবে ক্রিয়া সম্পাদন করে কোনটা? P2O5, এটা হচ্ছে একটা নিরোধক। আরও কিছু নিরোধক আছে, মনে রাখতে পারো। সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা নিরোধক। তারপর অ্যালুমিনিয়াম অক্সাইড, ওইটাও কিন্তু একটা নিরোধক। সো এরকম অনেক নিরোধক পদার্থের নাম কিন্তু আমাদের বইয়ে মেনশন করা আছে। সো নামগুলো তোমরা চাইলে মুখস্থ রাখতে পারো। আচ্ছা, যে রাসায়নিক পদার্থ দ্বারা আমরা খাদ্য দ্রবণে ফরমালিনের উপস্থিতি নির্ণয় করি তা হলো, সো 2,4-DNPH। এটা আমরা কিভাবে অ্যান্সারটা করব, সেটা হচ্ছে ফরমালিনের যে মৌলিক উপাদান বা ফরমালিন যে তৈরি হয় HCHO ফরমালডিহাইড দিয়ে। সো ফরমালডিহাইড দিয়ে তো আমাদের ফরমালিন যেহেতু তৈরি হয়, সো প্রথমত ফরমালডিহাইড, এটাকে যদি আমি স্ট্রাকচারে আঁকি, এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, HCHO। এই কম্পাউন্ডটা আমরা জানি, এই কম্পাউন্ডে একটা অ্যালডিহাইড মূলক থাকে এবং একটা কিটোন মূলক কিন্তু থাকে। সো সরি, কিটোন মূলক তো না, অ্যালডিহাইড মূলক থাকবে। দেখো CHO, এটা হচ্ছে তোমার কি অ্যালডিহাইড মূলক, এবং কিটোন মূলকও চিন্তা করতে পারো, শুধু C+O এই পার্টটাকে তুমি। সো অ্যালডিহাইড মূলক হোক বা কিটোন মূলক হোক, যেই মূলকই হোক, এটাকে আমরা এক কথায় কি বলতে পারি? কার্বনিল মূলক। সো কার্বনিল মূলকগুলো শনাক্ত করি আমরা কিভাবে? 2,4-DNPH, ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের ইউজ করে। সো ওইটা ইউজ করে আমরা তাহলে কি ফরমালিনের উপস্থিতি কি সিলেক্ট করতে পারবো না? আমরা যদি এই খাদ্যদ্রব্যের ভিতরে 2,4-DNPH অ্যাড করি, তাহলে যে কালারটা দেখানোর কথা অ্যালডিহাইড কিটোন হলে, তো সেই কালারটা যদি আমরা পেয়ে যাই, তার মানে আমরা বুঝতে পারবো কি এখানে ফরমালিন আছে। সো এইভাবে আমরা কি করতে পারি? উপস্থিতি নির্ণয় করতে পারি। বায়ুমণ্ডলের যে স্তরে প্রাকৃতিক দুর্যোগসমূহের উৎপত্তি হয় সেটা কি? ট্রপোস্ফিয়ার। ক্যালোরিফিক মান বিবেচনায় সবচেয়ে ভালো কয়লা কি? সো এগুলো একটু মুখস্থ রাখা লাগবে আমাদের। অ্যান্থ্রাসাইট ক্যালোরিফিক মান বিবেচনায় সবচেয়ে ভালো কয়লা। বাংলাদেশের সুপার সাইক্লোনে বাতাসের ঘন্টায় গতিবেগ কত? 200 কিলোমিটারের অধিক। সো এই কিছু জিনিসগুলো তোমাকে একটু মুখস্থ টাইপের অ্যান্সার করতে হবে, ঠিক আছে।